অল অ্যাসপিরিয়েন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তোমাদের বলেছিলাম যে WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ স্টার্ট হলেই তোমাদের জিকে এবং সি এর প্র্যাকটিস করাবো। তো আজকে তোমাদের জিকে এবং সি এর প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, আমরা যে ক্লাসের প্রশ্নগুলো রেখেছি সেগুলো যদি পিডিএফ পেতে চাও এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যদি ক্লাস এবং পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস, নোটস এবং মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, আজকে WB SSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো আলোচনা করে নেব। জিকে এবং সিএ মিলিয়ে টোটাল 30টা প্রশ্ন নিয়ে এসছে। তোমরা জানো যে জিকেতে কিন্তু মোট নাম্বার থাকবে 15 এবং সিএতে 15, অর্থাৎ 30, মানে টোটাল জিকে সিএ মিলে 30। এবার সেখানে কিন্তু আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম থাকবে সেরকম কিন্তু প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকেটাও থাকবে। ওকে, তো চলো দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা এসছে সেটা আমরা আলোচনা করে নিই। কী বলছে? বলছে 2011 সাল অনুসারে সর্বাধিক জনসংখ্যা রাজ্য কোনটি, মানে সবচেয়ে বেশি জনসংখ্যা রাজ্য কোনটি? তো সবচেয়ে বেশি জনসংখ্যা বললে কিন্তু উত্তরপ্রদেশ। কিন্তু যদি বলতো জনঘনত্ব কোথায় বেশি, যদি জনঘনত্ব বলতো সেখানে কিন্তু হয়ে যেত তোমাদের বিহার। ওকে, তাহলে কিন্তু হয়ে যেত তোমাদের বিহার। যেহেতু জনসংখ্যা বলেছে সেক্ষেত্রে হচ্ছে উত্তরটা উত্তরপ্রদেশ। ওকে, চলো ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে স্বদেশী আন্দোলন কবে হয়? তো স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছিল কিন্তু 1905 সালে হয়েছিল স্বদেশী আন্দোলন। আর 1919 সালে কি হয়েছিল? 1919 সালে অনেকগুলো ঘটনা ঘটেছিল, যেরকম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে, রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু 1919-এ হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? তো বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছেন আকবর। ওকে, আকবর নির্মাণ করেছেন বুলন্দ দরওয়াজা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন নদীর উপরে গঠিত? তাহলে প্রথমে কি জানতে হবে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি। যদি এটাই না জানো তাহলে তুমি কোন নদীর উপরে গঠিত সেটা কি করে বলবে, তাই না? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। ঠিক আছে, কুঞ্চিকল জলপ্রপাত, তাই তো? এটা কোন নদীর উপরে অবস্থিত? এটাই কিন্তু তোমাদের বরাহি নদীর উপরে অবস্থিত ভারতের কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে জার্মান সিলভার কি দিয়ে তৈরি? একটা কথা জানবে, জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না। জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, সুতরাং সিলভার যেখানে আছে সেগুলো কাটা। তাহলে থাকছে কি? থাকছে তামা, দস্তা এবং নিকেল দিয়ে হচ্ছে তোমাদের জার্মান সিলভার তৈরি হচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মোহিনীআট্টম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তো মোহিনীআট্টম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এটা কিন্তু তোমাদের কেরালার ধ্রুপদী নৃত্য। আমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। এবং বিগত বছরের মানে বিগত তোমাদের 2017 যে লাস্ট গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল সেগুলোর উপর বেস করেই কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের রেখেছি। এভাবে তোমরা প্রতিদিন ক্লাস করতে থাকো। SWR-এ তোমাদের আশা করি আমরা যতক্ষণ না গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবো এবং তোমাদের খুব একটা অসুবিধা হবে না, প্রিপারেশন ঠিকঠাক তোমাদের হয়ে যাবে। এবং তাছাড়াও যারা WBP ক্লাস দেখছো বা ক্লাস করছো তারাও ক্লাস দেখতে থাকো। তোমাদের তো আর কদিন পরেই পরীক্ষা, যে কটা হয়েছে দেখো। এবং তাছাড়াও আমি লাস্ট মিনিট কিন্তু তোমাদের একটা ভালো রকমের ম্যারাথন এবং সাজেশন দিয়ে দেবো। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ভারতের শীতলতম স্থান কোনটি? তো ভারতের শীতলতম স্থান কোনটি? দ্রাস কিন্তু ভারতের শীতলতম স্থান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1930 সালে। ঠিক আছে, কার মধ্যে হয়েছিল? BR আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে, তাই তো? BR আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হয়েছিল কিন্তু পুনা চুক্তি। ওকে, কত সালে? 1930 সালে কিন্তু হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে তাপ শক্তির একক কি? তো তাপের একক দেখো, এখানে কিলোওয়াট থাকলে কিন্তু কিলো আর ওয়াট যদি দুটোই থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু কিলোওয়াটও তাপের শক্তি, সরি, হ্যাঁ, তাপশক্তির একক কি? তাপশক্তির একক কিন্তু তোমাদের হচ্ছে জুল। যদি কিলো আর ওয়াট যদি একসাথে থাকতো সেটাও কিন্তু তাপের শক্তি হতো। ওকে, কিন্তু যেখানে কিলো ওয়াট আলাদা আলাদা আছে, পাস্কাল কি? চাপের। পাস্কাল কিসের? চাপের একক, তাই তো? চলো, তার তাপশক্তির একক হচ্ছে কি? জুল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো
কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বলা হয়েছে 21 এতে বলা হয়েছে সংবিধানে 6 থেকে 14 বছর শিশুদেরকে অবৈতনিক শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে? 21 নম্বর ধারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে লাইফ মানে জীবনের অধিকারের কথা বলা হয়েছে। আর 19টা তোমরা জানো বাক স্বাধীনতা বা যে মৌলিক অধিকার বা মৌলিক স্বাধীনতা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। এবং 18 নম্বরে কি বলা হয়েছে? 18 নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তি খেতাব বা পদবি গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ এটা কোনো খেতাব বা পদবি নয়, এটা একটি পুরস্কার মাত্র। কেমন? ক্লিয়ার হলো প্রত্যেকটা আর্টিকেলটা কিন্তু প্রত্যেকটা মুখস্থ করে ফেললেই তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না আর্টিকেলগুলো নিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সাতপুরা একটি কি, মানে সাতপুরা কি ধরনের পর্বত? তো সাতপুরা কিন্তু এখানে আমাদের স্তূপ পর্বত। সাতপুরা কি? স্তূপ পর্বত। আর যদি বলতো আরাবল্লী কিন্তু ক্ষয়জাত পর্বত। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। আরাবল্লী হচ্ছে ক্ষয়জাত পর্বত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? তো কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্ভি রোগ হয়। ঠিক আছে? আর ভিটামিন এর অভাবে কী রোগ হয়? আর রাতকানা রোগ হয়। এবং তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো ভিটামিন বি এবং B12 অভাবে কোন রোগ হয়? ঠিক আছে? কমেন্ট যারা দেখছো ক্লাস তারা কমেন্ট করবে আমাকে যে ভিটামিন বি এবং B12 এর অভাবে কোন কোন রোগ হয়। তোমরা ক্লাস দেখো কিন্তু কেউ কোনো লাইক বা কমেন্ট করছো না, জানি না কেন। ক্লাস তো সকলেই দেখছো, অনেকেই দেখছো, এবং ভালো খারাপ যেটাই হয় সেটা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরাও কিন্তু একটুখানি বুঝতে পারবো তোমাদের মোটিভটা কী বা তোমরা কীভাবে ব্যাপারটাকে নিচ্ছ। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকায় কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত, আফ্রিকায়। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সিন্ধু সভ্যতার কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কিন্তু যদি ব্রোঞ্জ যুগটা থাকে অপশানে তাহলে কিন্তু এটিই রাইট হবে। সিন্ধু সভ্যতা কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কো এই সদর দপ্তর বা হেডকোয়ার্টার এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, ডাব্লিউবিপির ক্লাসেও বলেছি এবং WBSSCর ক্লাসেও বলছি। দেখো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, বা আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এগুলো কোন কোন চ্যাপ্টার থেকে করাচ্ছি সেই চ্যাপ্টারগুলোকে একবার রিভাইজ করে নাও, তাহলে আলাদা করে কিছু পড়তে হবে না। প্রশ্ন সলভ করার কিন্তু এটাই একটি মানে সহজ এবং মানে খুবই ভালো একটা নিয়ম যে কী করে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত সিলেবাসটাকে কমপ্লিট করা যায়। ওকে, তো দেখো এখন প্রশ্ন কি বলছে যে ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি কিন্তু তোমাদের প্যারিসে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে 2025 সালে সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছে? তো 2025-এ সন্তোষ ট্রফি কে জিতেছে? না, পশ্চিমবঙ্গ জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? কেরালাকে হারিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ জিতেছে সন্তোষ ট্রফি 2025। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে কি, নেক্সট কোয়েশ্চেন বলছে 2025 ব্রিক্স সম্মেলন কোথায় হয়? এই 2017-তে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে 2017-তে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছিল। তাহলে যখন পরীক্ষাটা এত বছর পরে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। এটা কিন্তু VVI। ওকে, VVI এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এই প্রশ্নটা কিন্তু এসেছে। তো তোমরা যদি চাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদেরকে আমি সলভ করিয়ে দেবো, সেটাও কোনো কমেন্ট করে জানালে আমি করিয়ে দেবো কী কী এসেছিল। তো দেখো প্রশ্নটার উত্তর এখন কী হচ্ছে, উত্তর হচ্ছে দিয়ে 2025-এ ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রিও ডি জেনেরোতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। বলছে পাঁচমারি জীববৈচিত্র্য কেন্দ্র মধ্যপ্রদেশে অবস্থিত, বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি? দেখো সিলেবাসটা আগে বুঝতে হবে তোমাদের, সিলেবাসে কি কি আছে। যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে, আমি দেখো 15টা প্রশ্ন রেখেছো জিকে থেকে রেখেছি এবং তারপরেরগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিচ্ছি। যেখানে বলেছে এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স মানে পরিবেশগত কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে তোমাদের বুঝতে হবে কোন কোন চ্যাপ্টারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সিলেবাসে উল্লেখ করা আছে। সিলেবাসটা আমি তোমাদের দেখো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, ওখান থেকে দেখে তোমরা বুঝতে পেরে যাবে সিলেবাসে কী আছে। তো আগে সিলেবাসটা বুঝতে হবে, আমি কিন্তু সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্ন রেখেছি। তো এই যে কটা প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করালাম দেখো সে কটাই কিন্তু তোমাদের দেখো
কিন্তু ম্যাক্সিমামগুলো এরকমভাবে আমি রেখেছি, স্পোর্টস, সাবমিট এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু রেখেছি। তো এখানে প্রশ্ন যেটা বলেছে যে পাঁচমারির জীববৈচিত্র্য কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, বর্তমানে এটি কী নামে পরিচিত? তো বর্তমানে এটি কী নামে পরিচিত? বর্তমানে কিন্তু এটা রাজা ভাবুকতা সিং জীববৈচিত্র্য কেন্দ্র নামে পরিচিত। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে কবে পালিত হয়? তো ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে পালিত হয় তোমাদের 22শে জুন কিন্তু পালিত হয় ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। ওকে, চলো, এবং প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডেজ এবং থিমস এইগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, এবং তোমাদের যদি মনে হয় যে না এটার একটা নোটস হলে ভালো হয় সেটাও কমেন্ট করে আমি দিয়ে দেবো। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে 2025 অনুসারে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? তো সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কিন্তু তোমাদের মিজোরাম। 2025 অনুসারে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হচ্ছে কিন্তু মিজোরাম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি কিন্তু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে চিপকো আন্দোলন কবে শুরু হয়? তো চিপকো আন্দোলন কবে শুরু হয়েছে? এটি কিন্তু আমাদের শুরু হয়েছে 1973 সাল থেকে। এটি কী ধরনের আন্দোলন সেটা তোমরা কমেন্ট করে, এটি কী ধরনের আন্দোলন, যেরকম প্রশ্ন আসে যে চিপকো আন্দোলন কী ধরনের আন্দোলন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে 2017 সালেও WBSSC গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্ন ছিল। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, একটু দেখো সবসময় যে একই প্রশ্ন জিজ্ঞাসা করবে তা তো নয়, তখন যেরকম জিজ্ঞাসা করেছে চিপকো আন্দোলনের সাথে মানে কোনটির সাথে যুক্ত, এখন এবারে আসতেই পারে যে কত সালে হয়েছিল, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সূর্য অধ্যয়নের জন্য ইসরো কর্তৃক প্রবর্তিত মিশনটির নাম কি? তো ইসরো কর্তৃক মিশনটির নাম কি ছিল? আদিত্য L1। ঠিক আছে, সূর্য অধ্যয়নের জন্য ইসরো কর্তৃক প্রবর্তিত তোমাদের মিশনটির নাম কি? আদিত্য L1। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে? তো ডিআরডিওর বর্তমান চেয়ার, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যতটা মনে করছি হুড়হুড় করে সবাই ফর্ম ফিল আপ করছে এবং গাদাখানিক লোক আমরা পরীক্ষা দিচ্ছি, তো প্রশ্ন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লেভেল শুনলে যে হ্যাঁ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটাই হোক আমাদের কোয়ালিফিকেশন, প্রশ্ন হয়তো খুব ইজি আসবে, কম্পিটিশন প্রচণ্ড টাফ, এবং তোমরা জানো যে একটা মার্কস কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ডিফারেন্স ভ্যারি করছে, যাদের অলরেডি যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু 5 মার্কস অলরেডি বেশি পেয়ে যাচ্ছে, এবং যারা আমরা ফ্রেশার্স যাদের আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, তো যারা ফ্রেশভাবে পরীক্ষা দিচ্ছে চাকরিটা পাওয়ার জন্য, তাদের কিন্তু পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে একটা হার্ড, প্রচণ্ড শক্ত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইজি প্রশ্ন তো সবাই পারবে, আমাদেরকে কিন্তু একটু হাটকে প্রশ্নগুলোকে নিয়ে বারংবার আলোচনা করতে হবে, একটু শক্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। পরীক্ষায় যদি 60 নম্বরের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, সেখানে কিন্তু ওই 30-45 মানে 30 থেকে 45 নাম্বার যারা পড়ছে এবং যারা পড়ছে না সকলেই কিন্তু পারবে, কারণ লেভেলটা গ্রুপ সি এবং ডি এর, কিন্তু ওই যে 45-এর উপরে ওঠাটা এইটা তারাই পারবে যারা একটুখানি আলাদা ধরনের প্রশ্ন আলোচনা করবে, আলাদা ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে, একটু শক্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তো তোমাদের প্র্যাকটিসের মধ্যে সবটাই রাখতে হবে, কারণ কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই লেভেল যাবে, এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের থেকে অনেক আগে তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে টেক্কা দিতে হবে, আমাদের ওই 5 মার্কসটাকে কিন্তু আমাদেরকে কভার আপ করতে হবে। তো সেখানে আর যাদের এডুকেশন মার্কস যেরকম যেটা আছে সেটাও একটা ভ্যারি করছে, যাদের মার্কস একটু কম আছে থাকতেই পারে, তাদেরকেও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। দেখো হার্ডওয়ার্কের বিকল্প কিছু হতে পারে না, ঠিক আছে, যত যাই এডুকেশন মার্কস থাকুক, এক্সপিরিয়েন্স থাকুক, তোমার হার্ডওয়ার্ক যদি তুমি ঠিকঠাক করো তুমি তাদেরকেও টেক্কা দিতে পারবে, আর টেক্কা দিতে গেলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো অনেক কথা বললাম, অনেক কিছু তোমাদের বলে দিলাম, জ্ঞান দিলাম, কিন্তু প্রত্যেকটা কথাই তোমাদের জন্য যথোপযুক্ত, তোমরা এগুলোকে অ্যাপ্লাই করো, ডেফিনেটলি তোমরা পারবে, অবশ্যই হবে, হতেই হবে, কোনো বিকল্প নেই, হতেই হবে আমাদের। তো প্রশ্ন যেটা বলেছি ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে, তো ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান ডক্টর সমীর ডি কামাত। প্রত্যেকেই দেখছি খুব ইজি প্রশ্ন আলোচনা করছে, ইজি প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগে, ডেফিনেটলি স্টুডেন্টরা অ্যাট্রাকটিভ হয়, কিন্তু একটু যদি আলাদা প্রশ্ন না রাখি তাহলে স্টুডেন্টরা আলাদা প্রিপারেশনটা হবে কী করে, তাই না? তো চলো একটু কঠিন লাগলেও প্র্যাকটিস করতে থাকো, সত্যিই তোমাদের জন্য খুব উপকার হবে। বলছে নিকেলের পারমাণবিক সংখ্যা কত? তো নিকেলের পারমাণবিক সংখ্যা কত? নিকেলের পারমাণবিক সংখ্যা কিন্তু 28। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে আইসিসি পুরুষ ক্রিকেটার কমিটির চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো আইসিসি
পুনর্নির্বাচিত হয়েছে কি আইসিসি পুরুষ ক্রিকেটের কমিটির চেয়ারপারসন? এটি হয়েছে আমাদের সৌরভ গাঙ্গুলি কিন্তু হয়েছে পুনর্নির্বাচিত, মানে আগেও ছিলেন ইনি আইসিসি পুরুষ ক্রিকেটের কমিটির চেয়ারম্যান, বর্তমানে ইনি আবার পুনরায় নির্বাচিত হয়েছে সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে 2024 প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন? তো 2024-এরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে পড়তে হবে। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা যেরকম খুবই ইম্পর্টেন্ট, সেই রকমভাবে 2024-এর কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো চলো আজকে যে প্রশ্নটা সেটা উত্তর হচ্ছে শরৎ কমল। ওকে, 2024-এ প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী হচ্ছে শরৎ কমল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো প্রথম ভারতীয় মহিলা ছিলেন কর্ণম মল্লেশ্বরী, ছিলেন অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে G20 2024 অনুষ্ঠিত হয়েছিল কোন সালে, কোন দেশে? G20 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল তোমাদের ব্রাজিলে। তো সমস্ত কিছু মিলিয়ে তোমাদের 2024-25 মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সমস্তটা আমি রাখার চেষ্টা করেছি বিগত বছরের প্রশ্নের ধাঁচ অনুসারে, এবং বিভিন্ন পরীক্ষা আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি রেখেছি। তো তোমরা যারা ক্লাস করছো, ক্লাস দেখছো, আজকে থেকে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস শুরু হয়ে গেল। প্রতিদিন এভাবে আমরা ক্লাস দিতে থাকবো এবং WPর ক্লাসও দেবো। আপকামিং যে কটা পরীক্ষা আসছে সেগুলোর ক্লাসও তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা নোটস চাইছো তারা ওই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যাও, ক্লাসটা দেখতে থাকো এবং সুস্থ থাকো, পড়াশোনা করো। সামনেই তোমাদের অনেকগুলো পরীক্ষা আসছে এবং অনেকগুলো পরীক্ষা হবেও, তো সেভাবে প্রস্তুতি নাও, মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও যে হ্যাঁ পরীক্ষাগুলোকে আমাকে ক্র্যাক করতে হবে। তো পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ স্টুডেন্ট, তো ভালো করে পড়াশোনা করো।